অস্থির সময়ের অস্থির যাত্রী আমি। আমার তো মনে হয় কথাটা সত্যি নবেরা। হঠাৎ করে এটা কি বললাম? কোন কথা সত্যি? না মানে ওই যে কবি মিল্টন যেটা বলছে আর কি সেটা। ও ও মানে আজীব তো, মানে কি বলছে সেটা শুনবা না? বলতে চাইলে তুমি বলতে পারো, কান খোলা আছে, শুনতে পারবো। ও কবি মিল্টন বলছে যে তুমি নাকি ভয়ে আমার সাথে ঝগড়া করো না। ভয়? কিসের ভয়? না মানে আমার সাথে ঝগড়া করলে আমি যদি রেগে গিয়ে তোমার সঙ্গে ব্রেকআপ করে ফেলি, তাহলে তো তোমাকে আর কেউ পাত্তাই দিবে না। আই মিন তোমার এই অ্যাভারেজ চেহারা মেয়ের সাথে তো আর কেউ প্রেমই করবে না। সেই ভয়ে তুমি আমার সঙ্গে ঝগড়া করো না। না, আর সহ্য করা যায় না। এবার একটা গেম শুরু করতেই হবে। রিলি টু মাচ ইজ টু মাচ। এই মুহূর্ত থেকে শুরু হচ্ছে নভেরার গেম। হিরণ, আজকে আমি অনেক রাগ করলাম। ইনফ্যাক্ট প্রচন্ড রাগ করলাম। কবি মিল্টনের উপর? না, তোমার উপর। এই কবি মিল্টন সেই তোমার সবকিছু না? তুমি ওকে নিয়েই থাকো না। আমাকে তো তোমার জীবনে কোনো দরকার নেই, তাহলে তুমি এখানে কেন আছো? আর রিমেম্বার, আমার সামনে তুমি আসবে না। যাও এখান থেকে, যাও। হয়েছে, কাজ হয়েছে। হ্যাঁ, আমার প্রেমে আজ আমি নতুন রং লাগবে। নভেল আমার উপর খেপেছে। এখন আমি আমার প্রেমের রিয়েল টেস্টটা ভোগ করতে পারবো। বিন্দাস বিন্দাস বিন্দাস। খবরদার, খবরদার এই ধরনের বান্দারি করবে না। তুমি সরো, তোমার সামনে থেকে সরো। আর আমার 10 গজের ভিতর যাতে আমি তোমাকে না দেখি। আমি নিজেই তোমার সাথে ব্রেকআপ করলাম। থ্যাঙ্কস নভেরা, থ্যাঙ্কস। শুধু একটা অনুরোধ, এই ব্রেকআপটা অন্তত একটা মাস কন্টিনিউ করো। আমি এক মাস বিরহের সুখটা ভোগ করতে চাই নভেরা। চাপা। নভেরা হয়েছে। বিন্দাস। বিরহ বড় ভালো লাগে, বড় ভালো লাগে, বিরহ বড় ভালো লাগে। কবি মিল্টন কোথায়? কবি সাকসেস। সীমা, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর আর কোনোদিন তুমি আমার পথ আটকাবে না। আপনার লাস্ট ওয়ার্নিং আমি 10 নাম্বার বিপদ সংকেত হিসেবে ধরে নিয়ে একটি কথাই বলবো, ভয় পাইছি। তাই আমার বড় ভাইয়ের বন্ধু মিল্টনের পথ কোনো দিন আটকাবো না, কিন্তু কবি মিল্টনের পথ আমাকে আটকাতেই হবে। ধরো ধরো, বন্ধু মিল্টন মানে তোমার ভাইয়ের বন্ধু মিল্টন আর কবি মিল্টন, এর মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য। বন্ধু মিল্টন হচ্ছে একজন সাধারণ মানুষ, আমজনতা, আর কবি মিল্টন হচ্ছে একজন বিশেষ মানুষ, জাতীয় সম্পদ, মানে আমজনতা সম্পদ। তাই তার পথ রোধ করার অধিকার আমি রাখি। আচ্ছা, তোমারে কে এই কিসিমের যুক্তি বুদ্ধি শিখাইছে কও তো? কার তরিকে তুমি মুড়ি ধইছো, সেই পার্সনটাকে আমি দেখতে চাই। তিনি হচ্ছেন ডিজিটাল যুগের ডিজিটাল পার্সন। তার দেখা আপনার সহজে মিলবে না। আমি একটা কবিতা লিখে এনেছি, পড়ছি। তোমার সর্বাঙ্গ সুন্দর, অন্তরে পাপ। ধরো ধরো ধরো, এই কবিতাটা কবি আসাদ চৌধুরীর লেখা একটা কবিতার অনুকরণ, কিন্তু সেটা তো কোনো সমস্যা না। তুমি এই কবিতাটা কাকে উদ্দেশ্য করে লিখেছো? ও টু মাচ, উদ্ভট একটা মেয়ে, সরো এখান থেকে। তোমার সর্বাঙ্গ সুন্দর, অন্তরে পাপ। এক্সকিউজ মি, একটা লাস্সি। আমি সাকসেস মামা, অবশেষে আমি সাকসেস।
ফাইনালি আমি সাকসেসফুল হয়ে গেছি মাম্মা। আচ্ছা মামা, সে হ্যাঁ। কখন থেকে আমি সাকসেসফুল হয়ে গেছি, ফাইনালি সাকসেস, মানে কিসের সাকসেস, কেমনে সাকসেস, কিছুই তো বুঝলাম না। নভেরার সাথে হ্যাঁ। বিরহ ক্রিয়েট করা। সত্যি? সত্যি। ইয়া! আমার প্রেম আর মাজুল প্রেম থাকবে না, একটা কালারফুল প্রেম কিন্তু আমি পেয়ে গেলাম মামা। মামা, এটা তো গুড নিউজ, কিন্তু তুই কেমনে, মানে কেমনে হলো, কিভাবে হলো, এটা তো কবি। ওই বেটা, তোর ব্রেকআপ থিওরি কাজে লাগা কেসটা ফাইল করে ফেলছি। চল ক্যান্টিনে যেতে যেতে ডিটেল সব বলছি তোকে। চল। কালারফুল প্রেম জীবনের কি বুঝলাম মামা? Finally Success! মামা, আজকে তাহলে চম্পেশ খাওয়া হবে। নে কবি, অর্ডার দে। চা খেতে চাস তুই নিজে অর্ডার দে। ঠিক তো? আচ্ছা মামা, কি? হ্যাঁ ঠিকই তো। ওই দেখ তোর নবেরা। আহ, কি চমৎকার দৃশ্য। নবেরা বিষণ্ণ বসে আছে। হ্যাঁ, আমার জন্য তার মনে কষ্ট জমা হচ্ছে হচ্ছে সেই কষ্ট জমতে 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 বিস্ফোরিত হবে হবে। আমাদের আবার মিলন হবে মামা। না মামা, আমার যে ফিলিংস হচ্ছে না, মনে হচ্ছে তোমার মতো কবিতা লিখে ফেলি আমি। মামা, তুমি যদি এখন কবিতা লেখা শুরু করো, তাহলে তো আমার কবিতা লেখা এখন বন্ধ। কেন কবি? তাজা বিরহের সময় কবিরা তাজা তাজা কবিতা লেখা শুরু করে, ওভেন ফ্রেশ কবিতা। তখন কবিরা না অপ্রতিরোধ্য হয়ে থাকে। বিরহ হচ্ছে কবিদের এনার্জি ড্রিঙ্কস। ওই বেটা, অর্ডার দে না। না, এইখানে বরং চাটা খাই। ধর লাঞ্চ করব ব্লু মুনে। রে, পকেটে কি টাকা পয়সা আছে? ধর বেটা, মানি ইজ নো প্রবলেম। তুমি খেতে চেয়েছো বন্ধু, আমি খাওয়াবো, দ্যাটস ইট। তুমি আমার জীবনে নতুন একটা অভিজ্ঞতা এনে দিয়েছো। হ্যাঁ, আমার ডার্লিং এর সঙ্গে সেমি ব্রেকআপ হয়ে গেছে। হ্যাঁ, আমার মাজুল প্রেমে নতুন লাইফ পেয়েছে মামা। আর কি চায়? আমিও সাকসেসফুল মামা, আমিও সাকসেসফুল। হুররে! সাকসেসফুল মানে তুমি কি কবি হিসাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো নাকি মামা? না মামা, আমি এতদিন যার জন্য অপেক্ষা করছিলাম, সে আজ আমার কবিতা শুনতে চেয়েছে, আমাকে মেসেজ দিয়েছে, তোমার কবিতা শুনতে চাই কবি। আরে মামা, বন্ধু কার কথা বলতেছো? কে তোমার কবিতা শুনতে চায়? আমার তো কিছু বলো নাই তুমি। মামা, তার কথা তো তোমরা সবাই জানো। আরে আমার সমস্ত কবিতা যার উদ্দেশ্য করে লেখা, সেই লিটল অ্যাঞ্জেল, সে আমার কবিতা শুনতে চেয়েছে মামা। মামা, আজকের দিনে দুইজনের সাকসেসটা দেখছো তুমি? হ্যাঁ, আমার বিরহ তোমার প্রেম। আমার বিরহ তোমার প্রেম, বাহ, দারুণ একটা কবিতার লাইন শুরু হলো তো। মামা, শুরু কর, শুরু কর। কি? আরে কবিতা লেখা শুরু কর। ধর বেটা। অস্থির সময়ের অস্থির যাত্রী আমি, বড় অস্থির আমি, অস্থির কেন অস্থির? কি করে নবেরা মামা? বিরহ চলছে না, অত দেখিস না। ও, বিরহ চলছে। ঘৃণা ঘৃণা, মনের মধ্যে ঘৃণা রাখ। ও দেখছে না কেমন? আরে না, দেখুক বা না দেখুক, তোর দেখার দরকার নেই। আহা। তুই না দেখার ভান করে থাক। ওকে মামা। আমি দেখলেই হলো। ওকে, হ্যাঁ? হ্যাঁ, মানে তোর দেখাটা আমি দেখলাম। আহা। অস্থির সময়ের অস্থির যাত্রী আমি, বড় অস্থির। এসব তুমি কি কইতাছো জান? তোমার এই সানওয়ান্টের কথা যত শুনতাছি তত তো তার প্রতি আমার প্রেম বাইরে যেতেছে। কি বললে তুমি? প্রেম বেড়ে যাচ্ছে মানে? তো ভুলে করে ফেলেছি, ওই চামের উপরে ভুল করে ফেলেছি জান। ওই এক্সাইটমেন্টের ঠেলা করে ফেলেছি। প্রেম না, শ্রদ্ধা, রেসপেক্ট বাইরে যেতেছে। তার যা চিকন বুদ্ধি জান, চাচি 420ও ফেল মারা যেতেছে। চান তুমি এক কাম করো, তার পায়ের ধুলা একটা জোরদার কোটার মধ্যে বইরা আমার একটু আয়না দিও, আমি বুক পকেটে রাখা দিব জান। তাহলে তুমি এখন আমার শানু খালাকে বুঝতে পারছো? কদিন আগে যখন শানু খালার কথা বলছিলাম তখন তো তুমি তাকে থার্ড পারসন বানিয়ে দিলা। ভুল করছি জান, আমি ভুল করছি। এমন একটা মাদার তেরেসা কিসিমের মায়ের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনটা ঠিক হয় না জান। এমন একটা প্যাচ খেলছে জান, তোমার বিয়া তো বন্ধ করছে লাঠিও ভাঙে নাই, চাপও মরছে। তাহলে কি আমি আমার সমস্যা শানু খালাকে বলতে পারি এখন? তুমি সব কি কইবার চাও? আরে সারা বানোয়ার বান্টি মিয়ারে সাইজ করার লাইগা সানওয়ান্টেডই লাগবে, বুঝছো? তুমি কোনো চিন্তা করো না, খরচাপাতি যা লাগে আমি দেবো, তুমি চিন্তাই করো না জান।
আচ্ছা তাহলে আমি শানু আন্টির সাথে সরাসরি কথা বলি। কি কো জানিস আমি তার লগে কেমতে কথা কমু, আমার তো শরম করতেছে। কি সমস্ত কথা বলছো তুমি? তোমার শরম লাগবে কেন? তাছাড়া আমি শানু খালাকে যখন বলবো শানু খালা তো বলবে ছেলেটাকে দেখা। কিন্তু মাগার আমারে দেখা যদি তার পছন্দ না হয় তখন? অবশ্য গোবিন্দর মতো তোমার যে বডি আর রজনীকান্তের মতো এরকম কালো একটা মুখ পছন্দ করতেও পারে। এসব তুমি কি কইলা জান? আমার খুমা মচুরা রজনীকান্তের মতো। চুপ থাকো তো, তুমি যেখানে আছো ওখানে থাকো, আমি শানু খালাকে নিয়ে আসছি। ঠিক আছে রাখি। আমার খুমা আরিকশা এই যে বান্টি মিয়া সাহেব, শুনেন, আপনার নগদা পোলার বাপ সাপ কিন্তু আমার ভালো লাগতেছে না। নগদা পোলাটা আবার কেটা? আমার তো পোলা দুই খান, রইচা রূপম্মা। তো নগদা পোলা এবার কোথেকে তৈরি করলা? ওই হইল আপনার ওই ছোট পোলার নাম দিচ্ছি আমি নগদা পোলা। বড় পোলায় তো বিয়া করে নাই, কেবল গুলশানে বর্গা দিয়ে দিচ্ছেন। আর আপনার ছোট পোলা নগদে আমগো লগে থাকে, এর লেগাই আপনার বড় পোলার নাম দিচ্ছি বান্টি মিয়ার বর্গা পোলা, আর ছোট পোলার নাম দিচ্ছি বান্টি মিয়ার নগদা পোলা। বাহ, এই যে তুমি মাঝে মধ্যে খুব সুন্দর সুন্দর কথা কও না, এটা শুনলে পরে আমার মনের মধ্যে এটা শান্তি আয়া পড়ে। এখন আমি বুঝতেছি যে জীবনের মধ্যে তোমার বিয়া করে আমি ভুল করি দেখা। আপনি কি করবার চাইতেছেন? হ্যাঁ, খালি সুন্দর সুন্দর কথাই আপনার পছন্দ, আর আমার কোনো কিছুই আপনার পছন্দ হয় না। আমি যে কাম কাজ করি, রান্না বান্না করি, কোনো কিছুই পছন্দ না। এটা আমি কইছি নি, আরে আমি কি কইছি? আরে এটা ঘুরে পাশে তুমি কই লয়ে যাইতেছো, এই ধরে তো তোমার লগে কথা কইতেছি নাকি? বাদ দাও না, ওই নগদা পোলার কি কইতেছিল কও? কি আর কমু, আপনার নগদা পোলা বাইতে ঢুকেই তো মোবাইলে বাতচিত করা শুরু করে, কথা তো কইতেই থাকে। আমি অবশ্য মাঝে মধ্যে এক আধবার আড়ি পাইতা শোনার কোশিশ করি, মাগার আপনার পোলা এমন ভাবে কথা কয় কিছুই বুঝার পারি না। কি সব মুদ্দুইসা কার লগে জানি কথা কয়। কথা কওয়ার মধ্যে কোনো দোষ নাই, মাগার তুমি চেষ্টা করো একটু স্পাইং করে কি কথা কয়, কার লগে কথা কয় এটা বাইর করো। মাগার একখান কথা তোমার আমি কইয়া দিই, ভার্সিটির কোনো মায়ার লগে যদি হেপিরিত কইরা থাকে তাইলে এই তোমার নগদা পোলা বর্গা পোলা হয়ে যাবো। আমার তো স্পাইগিরি করার কাম নাই। আপনার যে বাড়িতে ঘটকারণের কথা ছিল আয় নাই কেলা? আর খবর তো দিছি, আয়া পড়বো। কেটা আবার ফোন করলো, খারাপ। হ্যালো, ওই কেঠা, হলো মিয়া, লুঙ্গি ফাঁসলের কথা কইছো তো খবর আছে, আমি কয়ে দিলাম। হ্যাঁ, আরে বান্টি মি আঙ্কেল, আমি কমল কইতাছি। আপনারা কতবার কইছি যে আমার নাম্বারটা আপনি সেভ করে রাখবেন। আরে তোর নাম্বার তো সেভ করাই আছে, মাদার তুই তো জানো তোর সাইরা চাচির কথা কোনো সময় চোখ আন্ধা হয়ে যায়। আমি তো কিছু আর ধরুন কি কইতেছি। হ্যাঁ হ্যাঁ, কি কইতেছিলি ক? আরে কেলা ফোন করছে আপনি জানেন না? আমরা তো আয়া পড়ছি, গেটের কাছে আয়া পড়ছি, ফুলের মালা উলা লয়ে রেডি থাকেন, জনাবের রিসিভ করতে হবে না। তোরা আয় পড়ছস? আরে 2 মিনিটের ভিতরে আপনার বাড়ির গেটের সামনে আয় পড়ুম, ঠিক আছে? আপনি বাইরন। আমি অক্ষণ বেরোতেছি। আচ্ছা, কম কেমন লাগে? হ্যাঁ কিছে আরে কি হয়েছে মানে? হ্যাঁ, মনে করো আমার নাম্বারটা সেভ করে রাখবো না? রাখে না, বুড়া মানুষ তো। আরে জনা ভাই মেজাজটা মাঝে মাঝে খারাপ হয়ে যাবে জানো। ও সারাবানু, সারাবানু গেল কই? কি হয়েছে? চলো হেরা চলে আসে, রিসিভ করে লাগবে তো। ও মাম্মা, কি সুন্দর কথা, অপমানই করছেন আপনি। অহন ঠেলার নাম বাবাজিতে পড়া বাধ্য হয়ে আপনি রিসিভ করতে যাইতেছেন, মগর আপনার লগে আমি যাবো কেলা? তোমার আমি কইলাম না যে আমি যখন হেরে মালা পাবো তখন তুমি পেছন থেকে গান ধরবা, আর গান ছাড়া কি কোনো রিসেপশন হয়নি? মালাটা কই রাখলাম, মালাটা পাইতেছি না। আয়
চোখে নিচে হান্দায় রাখছে দেখো এই যে লন আপনার মালা। ল যাই ওই রাখো রাখো রাখো, এটা রাখো হচ্ছে। তোমার কত টাকা দিতে হইব? আরে যা পারো দেবো না। আরে জনা ভাই তুমি দিবা কেলা, কি কথা চগলি? হ্যালো, ঠিক আছে? এই মামা কিসে? হ্যাঁ, চলো ভাই আহো, চলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। আপনার দিকে যে আমার কি ভালো লাগছে না, মানে আমার কলিজাটা একেবারে টানা হয়ে গেল। গেরিটা একটু নামান, আমি মালাটা পরাই দিই। স্যার মানু গানটা গায়ে ভালো। গান ধরুন। হ্যাঁ হ্যাঁ ধরেন ধরেন। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। এইটা আপনি কি গান গাইতেছেন চাচি আম্মা? খেলা এটা তো লাভ সং, রবীন্দ্রসঙ্গীত। মাস্তি করার লেগে রবিদা লিখছিল। তাই তো লাভসং ধরছো খেলা। তাহলে আপনি কয়ে দেন কোনটা ধরুন। আমি কেমন ঘুমাই? ওই কইলা তুই কষা গান, তোর চাচি কোন গান ধরবো? আরে আঙ্কেল আমি কেন তো কি গান ধরবো? জানা ভাই, আপনি তো মিডিয়ার লোক, আপনি তো মিডিয়ার মাস্তি জানেন। আপনি কোন না কোন গানটা দিয়ে আপনারা রিসিভ করুন। আমারে রিসিভ করার লেগে কি গান গাবো? হে রবি আমারই কয়ে দেওয়ার লাগবো? এটা কি মাস্তি লইতেছেন? ঠিকই তো করছে। ওই কমলা, এই সারে গন্ধে বেলাচ্ছি কই থেকে? কমলা কাঠা। আরে কমল কমল কমল, সারের গন্ধ। ও আঙ্কেল ঠিকই তো। এই আশেপাশে কি আপনি গরু গিলি বান্ধা রাখছেন নি? ওই মিয়া কিছে? আশেপাশে বান্ধা লাগবে গেলা, আমার গলায় ঝুলায় রাখছে। এই মালায় থেকে আমি সারে গন্ধে বেলাচ্ছে। আয় হাই, এটা কি কইতাছে আঙ্কেল? এটা কি বলেন আঙ্কেল? হ্যাঁ না মানে ওই যে কি, গত কোরবানির ঈদে ষাঁড়ের গলায় এই মালাগুলো দিয়েছিলাম, তো জবাইয়ের আগে এবার এটা উঠায় রাখছিলাম যে আবার এই বছর যখন কোরবানি হইব তার গলায় দিব না। মাঝখান থেকে আপনি পড়ছেন, আপনার রিসিভ করে ফেলাইছি। এটা আপনি কি কইলেন? পুরা মাস্তি লইলেন? সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। নাম কি? জি, ওই পুরান ঢাকার বাসায় রূপম মা, আর নতুন ঢাকার বাসায় রূপম। আচ্ছা, জি, চেহারাটা একটু বাম দিকে ঘুরাও তো, প্রোফাইল থেকে দেখি। জান কি হইতেছে এটা? আমার কুরবানির গরু লাহানে ডানে বামে ঘুরে বেড়াচ্ছে, এটা তোমার সানু থেকে আমার কুরবানি দিবার চাই। আরে চুপ! শানু খালা দেখছে তোমার সাথে আমাকে মানায় কিনা। একটু ঘুরতে বলবো, ঘুরো ঘুরো। এবার একটু ডান দিকে ঘুরো দেখি। একদম পারফেক্ট। সব অ্যাঙ্গেল থেকেই ছেলেটা হ্যান্ডসাম, তবে ওই টপ অ্যাঙ্গেল একটু প্রবলেম আছে। গায়ের রংটা যদি একটু ফর্সা হতো তাহলেই একদম চিত্রনায়িকা মৌসুমের মতো দেখা যেত। যাও, সেটা কোনো সমস্যা না। এসব আপনি কি করতেছেন সানু? আমার চিত্রনায়িকা মৌসুমী লাহান দেখাইতেছে, এটা কোনো সমস্যা না? কেন? চিত্রনায়িকা মৌসুমী দেখতে খারাপ নাকি? কত সুন্দর চেহারা। ও, একটা মেয়ের চেহারার সাথে তোমার চেহারার মিল বলেছি বলে ব্যাপারটা মেনে নিতে পারছো না। জি, তার মানে তোমার মনের মধ্যে মেয়েদের সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে, তাই না? না না সানু, ঠিক আছে, আমার চেহারা চিত্রনায়িকা মৌসুমী লাহান, সমস্যা নাই। হুম, তুমি মেয়েদের চেহারার সাথে তোমার চেহারার মিলটা মেনে নিতে পারছো না কেন? না পারতাছি তো, কে কইছে? আমার চেহারা মৌসুমী লাহান, ঠিক আছে। গুড। বলো,
এবার সমস্যাটা কি বলো? তোমাকে শিল্পী সমাজ যে এত স্ট্রং, এটা তো আমি আগে বুঝি নাই। আর না বুঝা তোমার লাঠি পিঠে করতে গিয়ে আমি তো নিজে ফেসে গেলাম। আপনার লুঙ্গির মতো। কি কইলা? না, আশেপাশে থেকে খবর নিছি আপনার বান্টি মিয়া স্লিপিং লুঙ্গির রং থাকে না, দুইটা ধোয়া ধোয়ার পরেই মশারির মতো আলো বাতাস আসা যাওয়া করে। ওই কমল্লা, কি হচ্ছে আঙ্কেল? ওই জঙ্গলা ভাই কি কইতাছে? আরে মিয়া, আমার লুঙ্গির কোয়ালিটি যদি ভালো হইব তাহলে আমি এক বানাবো কি লেগা? হ্যাঁ ঠিকই তো। ভালো হইলে তো আমি তো এটা বেচা কুল পাবো না। সেটা অবশ্য ঠিক কইছেন। বলেন, অ্যাড বানাইতে যে বেশি পয়সা লাগে, বহুত পয়সা লাগে, এটা আমার করমচাঁদ কইছে। হুদাকে কইছে আঙ্কেল, মহল্লার ভিতরে আপনার এলো যে মজা উঠাইছে ওইটা বি কোন? আবে ওই তুই থামবি, পচে আমার লান প্যাচ প্যাচ করস কেলা? হ্যাঁ জগা হলেন, আপনি তো অ্যাড বানানোর লেগে 3,70,000 চাইছেন, আমি আপনার 4 লাখ দিব। মাগার এমন একখান অ্যাড বানায় দেবেন যে করমচাঁদের পুরা লুঙ্গির মার্কেট আমার আন্ডারে চলে আইব। এই আমার অ্যাড দেখা আর আমার বেতন দেখা করমচাঁদের মাথা গরম হয়ে যাব, আর এরে আমি করমচাঁদ না খেয়ে গরমচাঁদ করব। কি খালি কলমচান করতেছেন? হ্যাঁ কই ব্যাপারটাছেন না যে অ্যাডের মধ্যে মডেল হিসাবে আমার 3 বোন থাকবো, লগে আমিও থাকুম। আপনার ওই লুঙ্গি পইরা আমরা লুঙ্গি ডান্স করুম। আর তুই যা, মডেল তো পরে ফাইনাল করুম, অন্ত খরচাপাতির কথা হইতেছে। শুনেন, আমার ছোট মামায় কলম করে রাখছে। আমার ছোট মামায় মামিরে লইয়া এটার মধ্যে থাকবার চায়। আর আমার নগদা পোলারে কি করবেন? হ্যাঁ রাখবেন না? চাচি আম্মা, আপনারা সবাই থাকবেন বুঝছেন, এই সবাই মিলে মাস্তি লইবেন। আগে অ্যাডের স্ক্রিপ্টটা তৈরি করে লই। স্কিপটা? হেডা না কোন কিপটা বাচ্চা কিপটা? আমগো বান্টি মিয়া সাহেবের চা বড় কিপটা নেহি। আরে স্ক্রিপ্টটা না, স্ক্রিপ্টটা না, স্ক্রিপ্ট। আপনার কেমনে বুঝাই? এই কমলা বুঝাও। আরে ওই চিকিটা কি ওই যে ঘটনাটা কেমতে ঘটবো? আচ্ছা ওই যে বুঝছি, আর কোন লাগবো না। এই তুমি ভিতরে যাও তো, মঠে লই আইছে। কোন সবই তো বুঝলাম মামা, কিন্তু মামা, আমার মামা ডাকলেন খেলা? আমার ভাগ্নির সাথে প্রেম করো তো তোমাকে কি ডাকবো? ও তাই তো, না তাহলে ঠিক আছে, ডাকেন, মামা ডাকেন। থ্যাঙ্কস। সবই বুঝলাম মামা, কিন্তু তোমার ফ্যামিলি পরম্পরাটা বুঝতে পারলাম না। ছেলের বয়স 25 হওয়ার আগে তাকে বিয়ে দিতে হবে, তা না হলে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিতে হবে। মানে কেন? সানন্তি, এটাই তো আমাকে খানদানের সবচেয়ে বড় পেজকি হয়ে গেছে গা। ক্যাটা যে কোন দিন নিয়ম করছিল আল্লাহ জানে। শানু খালা, তোমার কি মনে হয় তুমি কিছু করতে পারবে? এসব তুমি কি করো জান? পারবো কিনা এটা জিগাও কে? পারতে দেবো, নাহলে 1 মাসের ভিতরে আমার বিয়ে হয়ে যাবো। আগে আছিল 5 মাস 10 দিন বাকি। আমার জানে ওই তারিখ মারিক ভুল টুল কইরা বিয়ার বয়স একটা পেজ গিলে হয়ে গেছে গা। আমার একটা পেজের মধ্যে ফালা দিচ্ছে আন্টি। তোমার সমস্যা তো একটা না মামা, তোমাকে যেন 1 মাসের মধ্যে বিয়ে না দেওয়া হয় সেটার ব্যবস্থা করতে হবে। তারপর তোমাকে তোমার গুলশানে বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে বান্টি মিয়ার বর্গা পোলা যেন না বানানো হয় সেটাও দেখতে হবে। তার থেকে বড় সমস্যা হলো ইউনিভার্সিটিতে পড়া কোনো মেয়ের সাথে তোমার আব্বা আম্মা বিয়ে দিতে রাজি না, তাই তো? সেটাই তো সানু আন্টি, এটি কই প্যাচের উপরে প্যাচ, পুরো লাগার গুড্ডির প্যাচ। ঠিক আছে, দেখি কি করা যায়। সানু আন্টি করতে হইব আপনারে, নাহলে আমি কইলাম সুইসাইড খেয়ে মরা যাবো। উফ, একটু চুপ থাকবে রূপম। শানু খালা যখন বলেছে দেখি, তার মানে ধরে নিতে হবে কাজটা একদম হয়ে গেছে, তাই না? হ্যাঁ সেই আর কি। দেখবো তো বাবা, বললাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি ফোন করছেন না বলে আমি নিজেই ফোন করলাম। আবারও তুমি আমাকে ভাইয়া বলতেছো আলী আহমদ, তোমার সমস্যাটা কি?
সরি ভাইয়া, সরি মিয়া ভাই, আজকাল কথা বলতে গেলে মুখ ফসকে ভাইয়া বেরিয়ে যায়। মুখ ফসকায় বলা বন্ধ করার ওষুধ আছে। একান্তই যদি নিজে বন্ধ করতে না পারো তাহলে আমি ওষুধের ব্যবস্থা করব। এখন বলো কি বলতেছিলা? ভাইয়া সরি মেয়ে ভাই, আমি কিন্তু সুইটির বাড়িতে যাওয়ার ব্যাপারে সমস্ত কিছু আমি প্রিপেয়ার করে ফেলেছিলাম, কিন্তু কোন অদৃশ্য শক্তির ইশারায় যে সুইটি বাড়িতে গেল না, এটা কিন্তু আমার কাছে একদম অজানা। তুমি এরকম ওয়ার্ড কমিশনের মতো কথা বলতেছো কি জন্যে? অদৃশ্য শক্তি বলতে তুমি কি বোঝাতে চাইতেছো? কাজী আলী আহমদ চিনা? না মানে বিষয় কি ভাইয়া, সরি মেয়ে ভাই, মানে আমি সুইটির গ্রামে যাওয়ার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করেছিলাম। আমি বাসের টিকিট কেটে নিয়ে আসলাম, তারপরে ওকে বাস স্টেশনে তুলে দেওয়ার জন্য সকালে বললাম যে চলো, ও হঠাৎ করে বলছে যে ও জার্নিটা ক্যান্সেল করে দিল। মানে কেন, কি ইশারায় ওইটা করলো, আমার কোনো মাথায় কিছুই আসছে না ভাইয়া মিয়া ভাই। সুইটির প্লেনে ওঠা সমস্যা, সে উঁচু জায়গায় উঠে নিচু তাকালে পরে সেন্সলেস হয়ে মূর্ছা যায়। এই জন্য সৌদি পাত্রের সাথে আমি বিবাহ বাতিল করেছি। বাহ, ভেরি গুড ভেরি গুড, আমি আসলে খুবই খুশি হয়েছি। আপনি এরকম একটা আনকালচার্ড, আনকোড, হাফ এডুকেটেড সেমি জেন্টলম্যানের সাথে যে ওর বিয়েটা ক্যান্সেল করে দিলেন, এতে আমি অত্যন্ত খুশি হয়েছি। আর যেখানে কিনা আমাদের সেই মান্ধাত্তার ধ্যান ধারণের প্রাগৈতিহাসিক মেজো ভাই কেন যে এই বিয়ের প্রতি সমর্থন ছিল, এটাও কিন্তু আমার মাথায় আসছে না ভাইয়া। আবারও তুমি ভাইয়া বলতেছো? সরি ভাইয়া, আসলে আপনি বিয়ে ক্যান্সেল করাতে আমি এমন খুশি হয়েছি যে আপনি মিয়া ভাই, আপনাকে মিয়া ভাই বলতে পারছি না, আমি বারবার ভুলে ভাইয়া বলে ফেলছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বুঝতে পারছি তোমার মহা ঔষধ লাগবে। ভুলেও আর ভাইয়া ডাক মুখে আসবে না। আর তুমি অদৃশ্য শক্তি বলতে কারে বুঝাইতেছো সেটাও আমি জানি। কি হলো, তুমি এখনো কাপড় পাল্টাওনি? আরে তোমাকে তো বলতে ভুলে গেছি, আজকে আমার অফিসের সমস্ত কলিগরা মিলে আমরা অনন্ত জলির একটা ছবি দেখতে যাব, ওই যে ব্লকবাস্টার হলে। তুমি তো চট করতেই হয় না? অনন্ত জলিলের ছবি? হ্যাঁ। কোনটা? ওই যে বুক থেকে কলিজা বার করে প্রেমিকার সামনে ধরে আর সেখানে দাও দাও করে আগুন জ্বলতে থাকে, সেটা? হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে কি করি? ইউটিউবে দেখেছি। না বাবা, আমি এই ছবি দেখতে যেতে পারবো না। অপারেশন ছাড়া বুক থেকে কলিজা বার করলো, সেটাতে আবার আগুন জ্বলছে, সেটা নিয়ে নাচানাচি, ইম্পসিবল। অপারেশন করে যখন বের করে না, তখন আরো বিপৎস দেখা দেয়। কোনো অসুবিধা নেই। আরে বাবা, ওই সিন যখন আসবে তুমি দরকার হলে চোখ বন্ধ করে বসে থাকবে, ব্যাস হয়ে গেল। সেটা করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি চাটা খাও, হ্যাঁ, আমি তারপর রেডি হয়ে আসি। গুড। চলো কাজু, আমি সিনেমা দেখতে যেতে পারবো? কেন, আবার কি হলো? আমার যে মানসিক অবস্থা, আমার কলিজায় আগুন জ্বলছে। তুমি কি দেখতে চাও? বের করে দেখাবো? তাহলে দেখবে যে দাও দাও করে আগুন জ্বলছে। দেখাবার দরকার নেই, কিন্তু এই তোমার কলিজে দাও দাও করে আগুনটা জ্বালানোটা কি? কেউ জ্বালায়নি। সামনের একটা মাস আমাকে সবার নাস্তা বানাতে হবে, মানে পুরো ফ্যামিলির। কমপক্ষে ধরো, ও মাই গড, 24টা রুটি বেলতে হবে। এই কথা চিন্তা করে আমার তো পিলে চমকে যাচ্ছে কাজু। আমি কিছুতেই পারবো না এই মানসিক অবস্থায় ছবি দেখতে, আমি জাস্ট পারবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছবির কথা বাদ দাও। তুমি একটু দয়া করে কান্নাটা থামাও, বাড়ির কেউ শুনলে মনে করবে আমি তোমাকে পিটিয়েছি। তুমি চুপ করো। আমার এরকম মর্মান্তিক অবস্থা, তুমি কিভাবে তোমার কলিগদের সাথে ব্লকবাস্টারে গিয়ে মাস্তি করবে এর কথা প্ল্যান করতে পারলে? তুমি তোমার ফোন কে? মিয়া ভাই। হ্যালো মিয়া ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান দিকে? জি মিয়া ভাই,
ওই মায়া কান্না করছে। আরে তুমি তো একটা পাষণ্ড হয়েছো দেখছি। জি হ্যাঁ, চীনা নিশ্চয়ই কমপ্লেন করছে আপনার কাছে। চীনা কেন কমপ্লেন করবে? যার স্ত্রী ক্রন্দন করে সে একটা পাষণ্ড, এই কথাটা আবার বলতে হবে কেন? এখন তুমি বলো মায়া কাঁদতেছে কেন? জি মিয়া ভাই, ও যে কেন কাঁদছে বলতে পারবো না, কিন্তু আপনি একদম নিশ্চিত থাকেন আমার নিপীড়নের জন্য কাঁদছে না। জি মিয়া ভাই, আপনি বলুন কি বলছিলেন। তুমি কি আমাকে নির্দয় হতে বলো কাজু? তোমার স্ত্রী ক্রন্দন করতেছে আর আমি তোমাকে বকাঝকা করব, সেটা কি আমি পারবো? তোমার ক্রন্দনরত স্ত্রীকে সান্ত্বনা দিয়ে কান্না থামাও, তারপরে আমাকে ফোন দিও। আমি ফোনটা রাখলাম। জি জি আচ্ছা মিয়া ভাই, সালাম আলাইকুম। এটা তুমি কি করলে? মিয়া ভাইয়ের সঙ্গে কথা বলছি আর তুমি তোমার কান্নার ভেলোসিটি আর ভলিউম বাড়িয়ে দিলে। মিয়া ভাই কি মনে করলো? আমি ইচ্ছা করে ভেলোসিটি আর ভলিউম বাড়িয়ে দিয়েছি, কারণ তুমি আমাকে এই রুটি বানাতে থেকে যদি উদ্ধার না করো, আমি মিয়া ভাইকে ফোন করে তোমার সম্পর্কে এতগুলা কমপ্লেন করব, এমন কমপ্লেন করব যে তোমার 12টা বেজে যাবে। হ্যাঁ, আরে মহা মুশকিলে বললাম তো তোমাকে নিয়ে। কেন? তুমি তো তোমার কৃতকর্মের জন্যই রুটি বানাবার গ্যারা কলে পড়েছো, আমি কি করব? তুমি এখন যাও তো, যাও। আমি আপনার সঙ্গে কথাটা শেষ করে তারপরে অনন্ত জলিলের সিনেমা দেখতে যাবো, একাই যাবো। তুমি যাও। ইম্পসিবল! তুমি কথা বলার আগে আমাকে মোবাইলটা দাও, আমি মিয়া ভাইয়ের সাথে কথা বলবো। না। তোমার কিচ্ছু করতে হবে না, দাও। নো নো নো, যাও, তাহলে ব্যবস্থা করো। যাও তুমি, যাও। দেখুন দাদা, ও বেশ দাদা, ও দাদা, দাদা আমি আপনার ও জায়গায় বসায় রেখেছি আর আপনার বলছি দাদা আমি খবরটা নিয়ে যাবো আর আসবো, আপনি সেই জায়গায় না থেকে ঘরের ভিতরে চলে গেছেন। ঘরের ভিতরে গেছেন কি করতে বুঝিসনি? যাবো আর আসবো বলে গেলি 3 ঘন্টা আগে, আসলি এখন। চায়ের নেশায় আমার মাথা ছিঁড়ে যাচ্ছিল, তখন আমি নিজে চা বানায় আনলাম। গুড, ভেরি গুড। গুড, ভেরি গুড। থাপড়ায় তোর 32টা দাঁত আমি ফালায় দেব। আমি নিজে কষ্ট করে চা বানায় আনলাম আর ও বলতেছে ভেরি গুড। কি করবো দাদা, জানা মতো ওই একটাই ইমার্জেন্সি জানি, সেটা আবার ওই টেলিভিশনের নাটক আছে না, ওই নাটক দেখে তারপর আমার মতন যে কামলা যারা বাড়ির মধ্যে কাজ করে না তাদের দেখে শিখেছি, ওরা কি সুন্দর করে ফটর ফটর করে ইমার্জেন্সি বলছে। আমি না হয় একটাই ইমার্জেন্সি কলাপ, মনে করেন যে ওই যখন যে জায়গায় যে কাজে ইমার্জেন্সিটা বলবো আপনি সেটা মেনে নেবেন। কি একই সময়ে একই ইংরেজির এক এক মানে বুঝে নিতে হবে? সাধে কি তোরে আমি আধা পাগলা বলি, আদবালি? নে কাপটা ধর, এবার বল কি খবর আনিছিস? সৌদির পাত্তরে যা সব খুলে বলেছি। সৌদির পাত্তর বললো যে ওই লঞ্চ করে যদি সৌদি যাওয়া লাগে তাহলে ফিরে 1 বছর লাগবে, তো 1 বছর ধরে তো যাওয়া সম্ভব না। তারপরে বলেছে ওই তোমার ছুটি পরে ওই প্লেনে চড়ার অভ্যাস করতে বলো, তারপরের বছর আইসে বিবাহ করে প্লেন করে নিয়ে চলে যাব। ও যাক, তাহলে 1 বছর সময় পাওয়া গেল। এর মধ্যে নিশ্চয়ই সুইটির উপরে ওঠার ওটা সেরে যাবে। দরকার হলে পরে দেশের সেরা ডাক্তার দেখাবো। গুড, ভেরি গুড। আচ্ছা দাদা, আপনি তো চা বানাতে পারেন না, তাহলে কিরকম করে চা বানায় নিয়ে আইছেন সেটা একটু দেখা লাগবে না? এই যে কম না, আপনি চা বানাতে পারেন না, দুনিয়া চিনি দিয়ে রাখছেন, আপনি তো আবার ডায়াবেটিস, ভেরি গুড। আরে হারামজাদা, তুই আমার চায়ে চুমুক দিলি। যা আরেক কাপ চা বানায় নিয়ে আয়। যা করছি লাঠি দিয়ে বানায় তোরে সোজা করে ফেলবো। যা। ভেরি গুড। শালা আধা পাগলা। আকাশের নিচে মেঘ, তুমি তার পর
মাঝখানে কিছু নেই বেদনার ঝড়। মানুষ কেমন তুমি, ভালো নাকি মন্দ, হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব। ক্ষণে আপন তুমি, ক্ষণে হও পর।